ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ির যে আশেপাশের ঘুরে দেখার জায়গা বিশেষ রয়েছে, তো তার মধ্যে সবথেকে শেষ বলা যায় চিল্কিগড় রাজবাড়ি। কিন্তু আমরা যেহেতু বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রামের দিকে যাচ্ছি, তো তার রাস্তাতেই পড়ছে আপনার এই চিল্কিগড় রাজবাড়ি। তো আমরা ঠিক করছি এই চিল্কিগড় রাজবাড়ি থেকে আমাদের সূচনা হবে ঝাড়গ্রাম সার্কিটে ঘুরে বেড়ানো। ঢুকেই আপনার প্রথমে পাবেন একটা মেন আপনার গেট, যেটাকে মেন তোরণ রয়েছে একদম রোডের সামনেই, এবং সেখান থেকেই ঢুকেই আপনার পার্কিংয়ে গাড়ি রাখা হয়ে গেছে আমাদের। আর এখন চলুন এই রাজবাড়িটা ঘুরে দেখে নিই। ঝাড়গ্রাম থেকে কিলোমিটার 15 দূরত্বে 300 বছরেরও অধিক এই প্রাচীন চিল্কিগড় রাজবাড়ি, আর তার সামনেই আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি। কাহিনী যা বলে, আগে এখানে রাজ করতো ধল রাজারা, এবং তাদেরকে পরাজিত করে জগৎদেব এখানকার রাজা হন এবং ঘোষিত করেন তিনি ধবলদেব, এবং তার পরবর্তীকাল থেকে এই রাজপরিবার ধবলদেব হিসাবে পরিচিত হন। এই বিশাল এলাকা নিয়ে গড়ে ওঠা এই রাজবাড়ি আর সেই সময়কার যে ঐতিহ্য, তা মানে টের তো করাই যায় যে কীরকম সেই সময়ের ঐতিহ্য ছিল। তো ভেতর থেকে ভগ্নময় কিছু জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন আপনি ভেতরটা একবার ঘুরে আসি। বর্তমানে রাজবাড়ির অধিকাংশই অংশ ভগ্নপ্রায়। এছাড়া বাইরের কারোর রাজবাড়ির মূল অন্দরে প্রবেশাধিকার নিষিদ্ধ। এখন আমি দাঁড়িয়ে রয়েছি রাজবাড়ির একদম পেছনের অংশে। দেখতেই পাচ্ছেন ভগ্নপ্রায় পুরো জায়গা। আর এই রাজবাড়িকে ঘিরে কিন্তু ইতিহাসে এর নাম অবশ্যই পাবেন। ইতিহাসের পাতা উল্টে যা জানা যায়, ঐতিহাসিক চুয়ার বিদ্রোহ এবং সেই সময়কালীন এখানকার যে রাজা জগন্নাথ সিংহ, তো তিনি এই সময়ে ইংরেজদের বিরুদ্ধে যে ধোল বিদ্রোহ, তার কিন্তু এই সূচনা এই রাজবাড়ি থেকেই শুরু করেন। বাইরের রাজবাড়ির অংশটি সরকারি অফিস হিসাবে ব্যবহৃত। চিল্কিগড় রাজবাড়ির ইতিহাসে কিছুটা সময় কাটিয়ে মাঝপথে ডুলুং নদীকে পেরিয়ে আমাদের এগিয়ে চলা কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। আগেই জানিয়েছি বেলপাহাড়ি ঝাড়গ্রামে আমাদের আসা গত দুর্গোৎসবের সময়কালে, তাই ইয়েলম্বা পার্কিংয়ে বাইক রেখে হেঁটে প্রবেশ করা কনক দুর্গা মন্দিরে। আগে এই স্থান ছিল গভীর জঙ্গলে ঘেরা, তাই হাঁটা পথে আপনারা তার কিছুটা আভাস অবশ্যই পাবেন। চিল্কিগড় রাজবাড়ি দেখে আপনার 1 থেকে 2 কিলোমিটার ঝাড়গ্রামের দিকে আসলেই রয়েছে এই কনক দুর্গা মন্দির। কনক দুর্গা মন্দির মানে নামে বুঝতে পারছেন দুর্গা মাতা রয়েছে ভেতরে। আর আজকে যেহেতু আপনার পুজোর দিন, তো দেখতেই পাচ্ছেন পুরো আপনার ভক্তদের কীরকম সমাগম রয়েছে। আর এই রাস্তাটা, এই মন্দিরের পাশ দিয়ে কিন্তু যে ডুলুং নদীটা, যেটা আমরা রাস্তায় আস্তে আস্তে দেখলাম, তো সেটাই কিন্তু এখানে ঘাট রয়েছে দুটো, পিকনিক করারও জায়গা রয়েছে। তো সেখানে গিয়ে একটু এই মন্দির চত্বরটা ঘুরে দেখে নিই। মন্দির চত্বরে কিন্তু আপনার এখানে পুজো দেওয়ার এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু দোকানও রয়েছে। আর এই দিকটা আপনার দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে। তো এইখানে আপনার দুর্গা মন্দির, আর এই যে সাদা মন্দিরটা, এটা আপনার সম্ভবত শিব মন্দির রয়েছে।
আর এই দিকটা আপনার বাচ্চাদের খেলার জন্য দেখতে পাচ্ছেন খুব সাজানো, এটা আপনার একটা পার্ক রয়েছে। তো এখানে পার্কটা তো এই মুহূর্তে বন্ধ। ঝাড়গ্রাম শহর থেকে 14 কিলোমিটার দূরে থাকা 500 বছরেরও অধিক ঐতিহাসিক এই মন্দিরটি নির্মাণ করেছিলেন চিল্কিগড়ের রাজা গোপীনাথ সিংহ। স্বপ্নাদেশ পাওয়ার পর রাজা এই প্রাচীন মন্দিরটি ডুলুং নদীর পাশে ঘন জঙ্গলের মাঝে প্রতিষ্ঠিত করেন। জনশ্রুতি রয়েছে, ডুলুং নদীর জলে যতক্ষণ না বলির রক্ত পৌঁছাতো ততক্ষণ চলত সেই নির্দয়ী কর্মকাণ্ড। জাগ্রত এই মায়ের স্থানে ভক্তরা নিজের নিজের মনস্কামনা নিয়ে আসেন এবং ভক্তিভরে তা মাকে জানালে তার ফলপ্রাপ্তি অবশ্যই ঘটে। মন্দির চত্বর থেকে এগিয়ে এসে আপনার এই ডুলুং নদী রয়েছে, আর এইখানে নদীর স্রোত কিন্তু এখন বেশ ভালোই আছে। কিন্তু মন্দির চত্বরে তো মোবাইল বার করাটা মানে দুঃসাহসিক কাজ হয়ে দাঁড়াচ্ছে। মানে যা আপনার হনুমান সেনা রয়েছে, মানে রীতিমতো মানে উৎপাত চলছে ওদের, আর সাহস হচ্ছে না মোবাইল বার করার ওখানে। এইবারের মতো মায়ের মন্দিরে শেষ প্রণাম সেরে ও মনস্কামনা জানিয়ে এগিয়ে চলা ঝাড়গ্রাম শহরের উদ্দেশ্যে। জানিয়ে রাখা প্রয়োজন, ঝাড়গ্রাম থেকে যারা বেলপাহাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন, এই পেট্রোল পাম্পটি আপনাদের শেষ ভরসা। এইদিকে আপনার কনক দুর্গা টেম্পল রয়েছে, এখানে এসে এই বোর্ডটা দেওয়া রয়েছে কেন্দুয়া ভিলেজের। তো এখানে আপনার পরিযায়ী পাখিদের কিন্তু দেখা মেলে। এই যে আপনার পুরো গ্রামের এদিকে আপনার ভেতরে যেতে হবে। তো আর এই দিকের রাস্তাটা আপনার জাম্বনির জঙ্গলের দিকে যাচ্ছে। জাম্বনির জঙ্গল হয়ে এটা আপনার চলে যাচ্ছে ঝাড়গ্রাম। জঙ্গল মহলে এসে জঙ্গলে দাঁড়াবো না, সেটা হয় নাকি? আর আমার সামনেই দেখুন এই যে জঙ্গল পুরো। এইদিকে এই যে রোডটা চলে যাচ্ছে, এদিক দিয়ে আমরা আসলাম। এদিকটা আপনার চিল্কিগড় আর তার সাথে কনক দুর্গা যে আপনার টেম্পলটা আমরা দেখে আসলাম। এই হচ্ছে জঙ্গল, এটা আপনার জাম্বনির জঙ্গল। যখন আমরা বেলপাহাড়ি গেছিলাম, বেলপাহাড়ি যাওয়ার সময় কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম। এইখানে না, সামনে গিয়ে আরেকটু দাঁড়িয়েছিলাম। কিন্তু এইখানটায় দেখুন এরকম দুই দিকে জঙ্গল আর মাঝখান দিয়ে এরকম সাদা রাস্তা চলে যাচ্ছে। আর ওরচিকে কে ধরে রাখে। বেলপাহাড়ি এপিসোডের আপনার ভিডিও লিঙ্ক দেওয়া থাকলেও আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দুর্দান্ত সেই জার্নি ছিল আমাদের। আর এই রাস্তাটা এইখানটা শুধু চারিদিকটা দেখুন পুরো সবুজে পুরো ঘেরা, আর মাঝখান দিয়ে এই সাদা রাস্তাটা চলে গেছে। এটা সম্ভবত পিচ আর কিছুদিনেই হয়ে যাবে। আর এদিক থেকে আমাদের আর মিনিট 15 গেলেই এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এদিক দিয়ে চলে যাচ্ছে। এদিকে গেলে মিনিট 15 গেলেই আমরা ঝাড়গ্রাম পৌঁছে যাব। তো 10-15 মিনিট এখানে আমরা সময় কাটাবো। সময় কাটিয়ে আমাদের যে ঝাড়গ্রামে হোমস্টে আছে, তো আপাতত গন্তব্য সেখানে হবে, আর সেখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা করবো। ঝাড়গ্রামে আমাদের হোমস্টেতে এসে গেছি। আর এই হচ্ছে আপনার হোমস্টে, শ্যামলী হোমস্টে। এখানে বাইকটা পার্ক করে দিয়েছি। আর খুব জোর খিদে পেয়েছে,
একবারে ডাইরেক্ট খাওয়া দাওয়ার টেবিলে দেখা হচ্ছে, আর তারপরে রুমটা দেখিয়ে দেবো আপনাদের। এখানে আমার থালিতে এখানে ডাল, চিকেন, দেশি চিকেন, এখানে শাকের তরকারি, লাল শাক ভাজা, পেঁয়াজ, আপনার লেবু, পটল ভাজা, চাটনি, এদিকে পাঁপড় দিয়েছে, আর এই আপনার ভাত। হোমস্টের প্রথমেই বলি কাঁসার বাসনে এরকম সাজিয়ে গুছিয়ে দিয়েছে, তো দেখেই মনটা ভরে গেল। আর তারপরে খাওয়া দাওয়াটা খুব জোর খিদে পেয়েছে। সেই সকালে বেলপাড়িতে আজকে শালবাড়ি রিসর্টের রিভিউ করতে গিয়ে খাওয়া হয়েছিল, তারপরে মাঝখানে কিছু খাওয়া হয়নি। তো এদিকে আমার যা থালি রয়েছে তাতে শাক দিয়ে খাওয়াটা উচিত ছিল, আমি ডালটা ভুল করে নিয়েই নিয়েছি। তো এদিকে ডাল আর পটল ভাজাটা দিয়ে শুরু করি। মুসুর ডাল পেঁয়াজ দিয়ে আর সাথেই লেবু, আর এই পটল ভাজা। বাইরে এসে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, এটা কিন্তু খুব একটা সচরাচর পাওয়া যায় না। অসাধারণ অসাধারণ। লাল শাকে আপনার পোস্তও কিন্তু ছড়ানো রয়েছে, তো এটা চমক এখানকার। লাল শাক আমার সবসময় প্রিয়, ভাতের এই থালিতে একটা শাক হলে কিন্তু জমে যায়। ডালের সাথে লেবু দিয়ে আপনার এখানে একটা পাঁচ তরকারি দিয়েছে, এটা মিক্স ভেজ বলা চলে না, তো এখানে হোমস্টে আমাদের দাদা মিক্স ভেজ বলেছে, কিন্তু এটা পাঁচ তরকারি। তো বাইরে এসে পাঁচ তরকারি। রবিবার হোক কি শনিবার, আপনার চিকেনে বা যে কোনো মাংসের ঝোলে আলু বাঙালির খুবই প্রয়োজন। আর তার সাথে একটু লেবু দিয়ে, খুব একটা যদি আমি ভুল না হই, যদি আপনারা আসেন কোনো দিন এখানে, এই মাংস খেয়ে একটাই শুধু আপনার মনে হবে যে মটনের ফ্লেভার, কিন্তু খাচ্ছি আমি পুরো দেশি চিকেন। অতুলনীয়। এই আলু দিয়ে দেশি চিকেনের ঝোল দুপুরবেলায় পুরো জমজমাট। শ্যামলী হোমস্টের এই আমাদের রুম আজকের। এই হচ্ছে দেখছেন চেয়ারে ব্যাগপত্র এখানে রাখা হয়ে গেছে, আর ঢুকেই রুমটা এই হচ্ছে আপনার দেখতে। এখানে আপনার একটা এদিকে একটা বেড দেওয়া রয়েছে দুজন, আর এদিকে একজন তিনজন, আমাদের তো যথেষ্ট। কিন্তু ছোট্টর মধ্যে খুবই সুন্দরভাবে কিন্তু আপনার ঘরোয়াভাবে আমাদের থাকতে দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টেবিলও দেওয়া রয়েছে, এদিকে একটা আয়না রয়েছে, এইদিকে একটা চার্জিংয়ের পয়েন্ট, এইদিকে একটা চার্জিংয়ের পয়েন্ট, এখানে একটা জানালা রয়েছে, এটা দিয়ে আপনার যে রাস্তাটা রয়েছে এই রাস্তার একটা ভিউ পাওয়া যাবে। কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রুমটা সাজানো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম ছোট একটা রুমে থাকার, তো সেই ইচ্ছাটা পূরণ হলো। এইদিকে একটা জানালা রয়েছে, আর এই জানালাটা আপনার বাইরের দিকে। আমাদের এই রুমটা কিন্তু দোতলার একদম ওপরে, আর নিচেও রুম আছে, কিন্তু আমি এই রুমটা নিজে পছন্দ করে নিয়েছি। পুরো খুব সুন্দর, এই আপনার বেডটা খুব সুন্দরভাবে সাজানো।
আর এই দিকে আপনার এই টেবিলে এখানে তো বললাম চার্জিংয়ের পয়েন্টই রয়েছে, আমাদের সব গ্যাজেটগুলো চার্জিংয়ে দিয়ে দিয়েছি। এখানে জলের বোতল, গ্লাস, আর একটু আশা করছি মশা হবে তার জন্য কিন্তু মশা মারা ধূপও দিয়েছে। তো খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন এই শ্যামলী হোমস্টের এই রুমের এই ঠিক সামনেই রয়েছে আপনার বাথরুম। আর এই দেখতে পাচ্ছেন ছোটোর মধ্যে খুব সুন্দরভাবে সাজানো। আর এদিকে আপনার গিজারও দিয়েছে, তো শীতকালে আপনার গরম জল যদি লাগে সেটারও কোনো অসুবিধা হবে না। এখানে একটা টাওয়ালও দিয়েছে। তো এই হচ্ছে আপনার হোমস্টের বাথরুম থেকে বেরিয়েই এটা হচ্ছে আপনার দোতলার ছাদ। এই হচ্ছে আপনার সেই যে আমাদের আর্টিস্টের, আমাদের সুবীরদার পুরো স্বপ্নের উড়ান। আর এই দিকে আপনার দেখতে পাচ্ছেন রেল লাইন, এই দিকটা আপনার ঝাড়গ্রাম স্টেশন রয়েছে। ট্রেন তো এখানে অনবরত যাওয়া আসা করছে, তো এখান থেকে আমরা পুরো ট্রেন দেখতে পাচ্ছি। হোমস্টে থেকে খাওয়া দাওয়া সেরে আমাদের ঝাড়গ্রাম শহরে ঘুরে দেখা জায়গার মধ্যে প্রথম চলে আসা ট্রাইবাল মিউজিয়ামে। ট্রাইবাল মিউজিয়ামের পাশেই এটা আপনার ফরেস্ট ডিপার্টমেন্টের এটা আপনার গেস্ট হাউস রয়েছে। তো এটা আপনার অনলাইনে বুক করতে হয়। এই দেখতে পাচ্ছেন পুরো জঙ্গলের মাঝে এই হাইওয়ে চলে যাচ্ছে, এটা আপনার ঝাড়গ্রামের দিকে। আর এইখান থেকে পুরো জঙ্গলে ঘেরা, পুরো প্রাকৃতিক পরিবেশে এদিকে আপনার এই আপনার গেস্ট হাউসটা। এর বুকিং আপনার অনলাইনে হয়, ফরেস্ট ডিপার্টমেন্টে যে আপনার ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা গিয়ে ওখান থেকে রুম দেখে আপনার বুক করে নিতে পারেন। সোমবার মিউজিয়াম বন্ধ থাকে, কিন্তু দিনটা সোমবার না হলেও বিশেষ কিছু কারণবশত মিউজিয়াম বন্ধ থাকায় আমরা বাইরের পরিবেশে কিছুটা সময় কাটিয়ে এগিয়ে চলি আমাদের ঝাড়গ্রামে দেখার পরবর্তী দ্রষ্টব্যের উদ্দেশ্যে। ঝাড়গ্রাম প্রকৃতি ভ্রমণ কেন্দ্র দেখে আমাদের চলে আসা আপনার ঝাড়গ্রাম রাজবাড়িতে। ঝাড়গ্রাম রাজবাড়ি ঝাড়গ্রামের ঘুরে দেখার মধ্যে অন্যতম একটা জায়গা। আর এর সাথে মানে পুরনো ইতিহাস জড়িয়ে আছে, কিভাবে এই রাজবাড়ি তৈরি হলো। আর এই প্রতিটা জায়গা আপনার প্রকৃতি ভ্রমণ কেন্দ্র, তারপরে রাজবাড়ি, আর এরপরে আমরা যে মন্দিরে যাব সাবিত্রী মন্দির, তো সবই কিন্তু ঝাড়গ্রামে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে। আর তার মধ্যে ইতিহাসটা যা বলে এখানে, সময়টা 1570, মুঘল সাম্রাজ্যের প্রতিপত্তি তখন চারিদিকে। আর সেই সময় সর্বেশ্বর সিংহ চৌহান নামে একজন এইখানে এসে মানসিংহের তত্ত্বাবধানে এখানে থাকা যে রাজা, যে মাল রাজারা, তারা এই জায়গাটা থাকতো জঙ্গলখন নামে, যেহেতু চারিদিকে জঙ্গল ছিল। আর সেই জঙ্গল ঝাড়গ্রাম, মানে চারিদিকে ঝাড় মানে জঙ্গলে ঘেরা গ্রাম, সেখান থেকে কিন্তু ঝাড়গ্রামের নাম। সর্বেশ্বর সিংহ চৌহান উনি মাল রাজাদের পরাজিত করে মল্লদেব উপাধি নেন, এবং তারপর থেকে এখানে কিন্তু আপনার মল্ল রাজাদের এখানে প্রতিপত্তি। তারপরে 1922 থেকে 1931 সালের মাঝামাঝি সময় এই রাজবাড়িটা নির্মাণ হয়। আর তখন নির্মাণ সময় আমরা নরসিংহদেব, যিনি তৎকালীন রাজা ছিলেন, তার তত্ত্বাবধানে কিন্তু এই রাজবাড়িটা গড়ে ওঠে। আর এখানকার যে ভাস্কর্য, যা ঐতিহ্য, মানে সেটা কিন্তু এখনও বহন করে চলেছে, আর সেই রকমই মেনটেন্স হয়। আর তার সাথে বলা যায় যে এখানে কিন্তু অনেক নামি দামি ব্যক্তিরা কিন্তু এসে থেকেছেন, আর থাকার জন্য এই জায়গাটার গুরুত্ব কিন্তু আরোই বেড়ে গেছে। আমার এখানে আসার অভিজ্ঞতা দারুণ। আপনারা আসলে অবশ্যই ঝাড়গ্রামে এই রাজবাড়ি কিন্তু দেখতে আসবেন। ঝাড়গ্রাম রাজবাড়ির ঠিক পাশেই রয়েছে আপনার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আপনার কমপ্লেক্স, WBTDCL এর এই কমপ্লেক্স। আপনার এই ট্যুরিস্ট কমপ্লেক্স কিন্তু অনলাইনে বুক করতে হয়। আর সবথেকে যেটা ভালো জিনিস, এইখানে যদি আপনারা থাকেন এই কমপ্লেক্সে, এই দিকে রয়েছে প্লাস এই দিকেও আপনার এই যে দেখতে পাচ্ছেন কটেজগুলো রয়েছে পুরো একটা পুকুরের পাশে। এইখানে যদি থাকেন আপনারা, তার একটা অ্যাডভান্টেজ হবে যে এই রাজবাড়ির ভেতরে যাওয়ার কিন্তু পারমিশন পাবেন। যেমন অন্যান্য যারা পর্যটকরা বা ট্যুরিস্টরা যখন আসছে ভেতর থেকে দেখতে পাচ্ছে না, বাইরে থেকে দেখতে হচ্ছে, তো সেটা আপনারা এখানে থাকলে কিন্তু ভেতর থেকে দেখতে পাবেন।
ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে আমাদের চলে আসে সাবিত্রী মন্দিরের আনুমানিক 350 বছরেরও পুরনো এই আপনার মন্দির। এটা আপনার রাজবাড়ি কিন্তু নিজস্ব মন্দির, আর এইখানে আপনার দুর্গা রূপে আপনার পূজিত হয়। ভেতরে আপনার দুর্গা মূর্তিও রয়েছে। আর এই সময়ে আপনার কিন্তু মানে সন্ধ্যাবেলার সময় আসলে এখানে আপনার সন্ধ্যা আরতিও কিন্তু দেখা যায়। আর এখানটায় সন্ধ্যেবেলায় দেখতে পাচ্ছেন চারিদিকটা কিন্তু আপনার খুব সুন্দরভাবে এখানটায় সাজানো, বেশ আলো অন্ধকারের পরিবেশে একটা আধ্যাত্মিক আপনি এখানে সময় কিন্তু কাটাতে পারবেন। তার পাশে আর একটা ছোট মন্দির রয়েছে, সেখানে আপনার কিন্তু পুরো দুর্গা যে আপনার রূপ রয়েছে তো সেটারও কিন্তু মন্দির রয়েছে। ঝাড়গ্রামের অন্যতম জায়গা বিশেষের মধ্যে এই সাবিত্রী মন্দির দেখা শেষে এবারের মতো শেষ আমাদের ঝাড়গ্রাম ঘুরে দেখা। কিন্তু এরপর আমাদের সুযোগ হয়েছিল আরও দুটি রাজত্বের সময়কালে পৌঁছানো। সেই অভিজ্ঞতা নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এই এপিসোড কেমন লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।